বিধ্বস্ত ইন্দোনেশীয় বিমানের ধ্বংসাবশেষ ও দেহাবশেষ উদ্ধার। ট্রাম্পের তাৎক্ষণিক অপসারণ চায় দেশটির ৫৭% নাগরিক। ফেব্রুয়ারির মাঝামাঝি টিকা পাবে দরিদ্র দেশগুলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আজ আছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন শিরোনামগুলো, এবারে পুরো আয়োজন। জাভা সাগরের উপকূল থেকে উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত ইন্দোনেশীয় বিমানের ধ্বংসাবশেষ ও নিহত যাত্রীদের দেহাবশেষ। জাকার্তা পুলিশের মুখপাত্র ইউসরি ইউনুস জানান, দুটি ব্যাগ দেয়া হয়েছে তাদের। একটিতে যাত্রীদের ব্যবহৃত জিনিসপত্র ও আরেকটিতে রয়েছে তাদের দেহাবশেষ। শনাক্তের জন্য মানব শরীরের অংশ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। ডুবুরিরা পানি থেকে ৭৫ ফুট নিচে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। পানির নিচে মেটাল ডিটেক্টর ও পিঞ্জার ডিটেক্টর নিয়ে দুটি ব্ল্যাক বক্স থেকে সংকেত খোঁজার চেষ্টাও চলছে। উদ্ধারকারী জাহাজ বিধ্বস্ত বিমানটি থেকে সংকেত পেয়েছে, তবে এই সংকেত বিমানের ব্ল্যাক বক্সের কিনা তা নিশ্চিত করে বলেনি ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়। শনিবার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে জাভা সাগরে বিধ্বস্ত হয় শ্রীবিজয়া এয়ারের বোয়িং বিমানটি। পাইলট, ক্রু ও শিশু সহ ৬২ জন আরোহী ছিলেন সেখানে। জাভা সাগরের উপর দিয়ে বর্নিও দ্বীপের পনিতিয়ানক শহরে যাচ্ছিল এই বিমানটি। এদিকে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ১১ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। রোববার ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭:৩০টার মধ্যে পশ্চিম জাভার চিহান গিওয়াং গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটে। গ্রামটি রাজধানী জাকার্তা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ পূর্বে। প্রবল বৃষ্টিপাত ও আলগা মাটির কারণে প্রথম ভূমিধসের এই ঘটনাটি ঘটে। কর্মকর্তারা সেখানে উদ্ধার কাজ চালানোর সময় পরবর্তী ভূমিধসটি হয়। রোববার সকাল পর্যন্ত পাওয়া হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি ও বজ্রপাত দিনভর উদ্ধার কাজে বাধা সৃষ্টি করেছে এবং ইন্দোনেশিয়ায় ঘন ঘন বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে এবং বিশেষভাবে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বর্ষাকাল চলাকালে আরও বেশি হয়। ব্যাপক বন উজাড়ের কারণে পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করেছে। অন্য প্রসঙ্গ, শেষ হওয়ার আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের অপসারণ চায় দেশটির ৫৭% নাগরিক। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ প্রতিষ্ঠান ইপসাস পরিচালিত এক জরিপে এই আভাস মিলেছে। বৃহস্পতিবার ওলায় ট্রাম্প সমর্থকরা। এ ঘটনার পর থেকে এখন পর্যন্ত অনেক সমর্থককে গ্রেফতার করা হয়েছে। এদিকে ট্রাম্পকে অভিশংসন প্রচেষ্টার হিসেবে সোমবার প্রতিনিধি পরিষদে আর্টিকেল অফ ইমপিচমেন্ট উত্থাপন করবেন ডেমোক্র্যাটরা। ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য টেড লিউ বলেন যে স্পিকার ন্যান্সি পেলোসি সহ তারা সবাই আশা করছেন পদত্যাগ করবেন ট্রাম্প, অথবা সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ক্ষমতা গ্রহণ করবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এসবের কোনোটি না ঘটলে ট্রাম্পের অভিশংসনে আর্টিকেল অফ ইমপিচমেন্ট উত্থাপন করবেন তারা। টেড লিউ আরও বলেন যে ইতিমধ্যে ১৮০ প্রতিনিধি পরিষদ সদস্য এর পক্ষে স্বাক্ষর করেছেন। তাদের সঙ্গে কিছু রিপাবলিকান সদস্য যোগ দেবেন বলে আশা তার। তবে রিপাবলিকানদের সমর্থনের বিষয়টি এখনও নিশ্চিত নয়। ক্যাপিটল হিলে কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের ন্যাক্কারজনক হামলার পর থেকেই জোরালো হয়েছে ট্রাম্পের অভিশংসনের দাবি। টিকা প্রসঙ্গ, বিশ্বের দরিদ্র দেশগুলো জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে করোনা টিকার প্রথম ডোজ পেতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট জানায় যে সম্প্রতি ডব্লিউএইচওর ভ্যাকসিন বিষয়ক প্রধান কেট ওব্রায়ান জানান যে বিশ্বব্যাপী ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ প্রচেষ্টায় নিয়োজিত কোভ্যাক্স ২ বিলিয়ন ডোজ টিকার জন্য চুক্তি করেছে এবং কয়েক সপ্তাহের মধ্যেই প্রথম চালান হাতে আসবে। কোভ্যাক্সের লক্ষ্য এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৯২টি নিম্ন এবং নিম্ন মধ্য আয়ের দেশের ২০% মানুষের জন্য বছরের শেষ অবধি ভ্যাকসিন সরবরাহ করা। সামাজিক গণমাধ্যমে সরাসরি প্রচারিত অনুষ্ঠানে ওব্রায়ান জানান যে
এই প্রকল্পে 2 বিলিয়ন ডোজেরও বেশি ভ্যাকসিন সংগ্রহ করা হবে। তিনি আরও বলেন যে সম্ভবত জানুয়ারির শেষের দিকে, আর যদি তা না হয় তবে অবশ্যই ফেব্রুয়ারির শুরুতে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভ্যাকসিন সরবরাহ করতে শুরু করা সম্ভব হবে। আশি হাজার ছাড়িয়েছে যুক্তরাজ্যে করোনায় মৃত্যু। শনিবার আরও 1035 জনের প্রাণহানি হয়েছে। টানা চতুর্থ দিনের মতো 1000-এর বেশি মারা গেছেন। এমন এক সময়ে এই পরিসংখ্যান পাওয়া গেল যে যখন বিজ্ঞানীরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে করোনা সংক্রমণ রোধে মার্চে আরোপিত লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ আরোপে। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ইতিমধ্যে লকডাউনে রয়েছে যুক্তরাজ্যের অনেক এলাকা। মহামারী দেখা দেওয়ার পর থেকে যুক্তরাজ্যে করোনায় এই পর্যন্ত 80,868 ও আক্রান্তের সংখ্যা 3,17,419 জন। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। অন্যান্য খবরের সঙ্গে আরোজা থাকছে। অষ্টম বৈঠকও ব্যর্থ। এদিকে ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। পাকিস্তানে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে বড় বড় শহর। বিরতি থেকে ফিরে এসে আরও একবার আমন্ত্রণ আনন্দ ওয়ার্ল্ডে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির সিংহ সীমান্তে বিক্ষোভরত এক কৃষক বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। অমরিন্দর সিং নামের 40 বছর বয়সী ওই কৃষক বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তিনি পাঞ্জাবের ফতেগড়ের সাহিব জেলার বাসিন্দা। এদিকে বিক্ষোভ অব্যাহত রেখেছেন কৃষকরা। রোববারের বিক্ষোভে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। কেন্দ্রীয় সরকারের সঙ্গে 8 দফায় বৈঠক হলেও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কোনো পরিস্থিতিতে কৃষি আইন বাতিল করা হবে না বলে জানিয়েছে সরকার। তবে কৃষকরাও তাদের অবস্থানে অনড় রয়েছেন। বৈঠকে সরকার জানিয়েছে এর নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে তারা। যদি সুপ্রিম কোর্ট জানায় এই আইন অবৈধ ও কৃষক স্বার্থবিরোধী, তবে তা বাতিল করা হবে। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় হাঁটতে নারাজ কৃষকরা। তারা অবিলম্বে আইন 3টি বাতিলের দাবি জানিয়েছেন। জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যার কারণে রাত 12টার ঠিক 1 মিনিট আগে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় পাকিস্তানের প্রধান শহর। বেশ কয়েক ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন লাখ লাখ মানুষ। এক টুইটে বিষয়টি নিশ্চিত করেন জ্বালানি মন্ত্রী ওমর আইয়ুব। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানান করাচি, লাহোর, ইসলামাবাদ ও মুলতানের বাসিন্দারা। এর বেশ কয়েক ঘন্টা পর শহরগুলোতে পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা হয়। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটারে জানান, গুড্ডু পাওয়ার প্ল্যান্টে শনিবার রাত 11টা 41 সমস্যা দেখা দিয়েছিল। আকস্মিকভাবে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার ফ্রিকোয়েন্সি 50 থেকে 0 নেমে আসায় এই বিপর্যয় সৃষ্টি হয়েছিল। স্পেনে অব্যাহত ভারী তুষারপাতের কারণে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার জনগণ মোটর গাড়ি, ট্রেন এবং বিমানবন্দরে আটকা পড়েছেন। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানায় যে রোববার সকাল 7টা থেকে রাজধানী মাদ্রিদে রেকর্ড পরিমাণ 20 ইঞ্চি ভারী তুষারপাত রাজধানী জীবনধারাকে ব্যাপকভাবে ব্যাহত করছে। তুষারপাতে অবরুদ্ধ হয়ে পড়েছে স্পেনের প্রায় অর্ধেক অঞ্চল। তুষার ঝড় ফিলোমেনার প্রভাবে বিপর্যস্ত সেখানকার জনজীবন। মাদ্রিদ সহ বিভিন্ন শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো রেল ছাড়া সব ধরনের গণপরিবহন। এছাড়া মাদ্রিদে গত বৃহস্পতিবার থেকে শুরু হয় হালকা তুষারপাত, কিন্তু মাত্র 2 দিনের মাথায় তা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। স্থানীয়রা বলছেন যে মাদ্রিদের ইতিহাসে এটাই সবচেয়ে বড় তুষারপাত। ভ্রমণ এড়ানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে মাদ্রিদ কর্তৃপক্ষ। দর্শক, শেষ করব এই আয়োজন, তবে তার আগে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিধ্বস্ত ইন্দোনেশীয় বিমানের ধ্বংসাবশেষ ও দেহাবশেষ উদ্ধার। ট্রাম্পের তাৎক্ষণিক অপসারণ চায় দেশটির 57% নাগরিক। ফেব্রুয়ারির মাঝামাঝি টিকা পাবে দরিদ্র দেশগুলো, জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অষ্টম বৈঠকও ব্যর্থ। এদিকে ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা।
এবং পাকিস্তানে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে বড় বড় শহর। এই ছিল আনন্দবার্ড। কাল আবারও দেখা হবে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।